শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক সাড়া পাওয়ার আশা, মার্কিন পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর চিন্তা। ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত। এখনও রাজধানীতে ফিরছেন অনেকে। লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে চাপ থাকলেও নেই ভোগান্তি। রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় শুধু জান্তা সরকারের সঙ্গে আলোচনায় প্রত্যাবাসনের সম্ভাবনা কম, মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেই সমাধানের পরামর্শ। 29 এপ্রিল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। 7 দিনের পরিবর্তে আয়োজন হবে 3 দিনের। মাঠ পর্যায়ে সদস্যদের মনোবল বাড়িয়ে জন আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগ নেয় এবারের লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ। সরব ট্রাম্প ঘনিষ্ঠ মস্কো। গাড়ি রফতানি বন্ধের ঘোষণা যুক্তরাজ্যের। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। রপ্তানি শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারি থেকেই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে অন্তর্বর্তী সরকার। যমুনায় জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তার হাই রিপ্রেজেন্টেটিভ। আর বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন পণ্য আমদানি বাড়ানো হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাড়তি শুল্কে ক্ষতি নয়, দেশের তৈরি পোশাকে বৈচিত্র্য থাকায় খুলতে পারে সম্ভাবনার দুয়ার। তৈরি পোশাক সহ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এতদিন মাত্র 15% শুল্ক ধার্য ছিল। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের শুল্ক বেড়ে 37% দাঁড়িয়েছে। নতুন শুল্কের বোঝা নিয়ে দেশটিতে কিভাবে বাংলাদেশের রপ্তানির ধারা অব্যাহত রাখা যায় তা নিয়ে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার নির্বাহী চেয়ারম্যান ও বিশেষজ্ঞরা। ছিলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও বিশেষ দূত। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারিতেই বাংলাদেশ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে, যা এখনো চলছে। তাই ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে বলেও জানান তিনি। এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে, সেটা তারা রেকগনিশন নিয়েছেন। সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সাড়া পাবো। আর বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। আর মার্কিন শুল্ক নীতিতে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে না, বরং খুলবে সম্ভাবনার দুয়ার। নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না। আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপের কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের ঘাড়ে চাপ বেশি পড়ায় বাজার হারানো নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই পোশাক খাতের উদ্যোক্তাদের। আবার ভারত সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে ক্রয়াদেশ তাৎক্ষণিক সরে যাওয়ার শঙ্কাও ভোগাচ্ছে না তাদের, কারণ দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা বাংলাদেশের তুলনায় বেশ কম। তবে সার্বিকভাবে অন্য দেশের মতো বাংলাদেশেও রপ্তানি আয়ে ধাক্কা লাগবে, সেই হিসেব কষেই আগামীর নীতি কৌশল সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে শীর্ষ ৫ রপ্তানিকারক দেশের মধ্যে বর্তমানে চীনের ২০.৪৪%, ভিয়েতনামের ১৯.৩৮, বাংলাদেশের ১১.০৭, ভারতের ৭.০৫ ও ইন্দোনেশিয়ার দখলে রয়েছে ৫.৭৬%। তবে বর্তমানে ভিয়েতনাম ও চীনের তুলনায় ২ থেকে ৩ গুণের বেশি প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। আর প্রবৃদ্ধির হিসাবে ভারত বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও রপ্তানিতে রয়েছে বেশ পিছিয়ে। এর মধ্যে আবার ট্রাম্পের আগের মেয়াদ থেকেই মার্কিন বাজারে আধিপত্য হারাচ্ছে চীন। উদ্যোক্তারা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়বে ভিয়েতনাম। আর চীনা পণ্যে শুল্ক কম হলেও পোশাকের ভিন্নতার কারণে বাজার হারানোর খুব একটা শঙ্কা নেই বাংলাদেশের। শুল্কের হিসেবে ভারত ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকলেও পিছিয়ে রয়েছে উৎপাদন সক্ষমতায়। চায়নার উপর এইটা ছাড়াও অন্য বাণিজ্য যুদ্ধও কিন্তু থাকবে, ফলে চায়নার রপ্তানিটা অবশ্যই কমলে একটা গ্যাপ তৈরি হবে, সেই জায়গাটাতে একটা সম্ভাবনা আমাদের তৈরি হবে। আমরা যে ধরনের পোশাক তৈরি করি, ভারতও অনেকটা ওই ধরনের পোশাকই তৈরি করে। যুক্তরাষ্ট্রে যে পণ্য রপ্তানি করছে তার বাইরে তাদের খুব বেশি ক্যাপাসিটি নেই। সো নতুন করে খুব বেশি অর্ডার তারা কালকেই নিতে পারবে, এটা আমি মনে করছি না। তবে চড়া শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে হোঁচট খেতে পারে বাংলাদেশের মোট রপ্তানি আয়। এমন আশঙ্কা সামনে রেখেই নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তুলনামূলকভাবে প্রতিযোগিতার পরিবেশের দিক থেকে যদি আমরা চিন্তা করি যে কার কাছ থেকে নিলে কত শুল্ক পড়বে, তাহলে বাংলাদেশেরটা হয়তো কিছুটা কম পড়বে। কিন্তু আবার একই সাথে আমরা যদি আবার ভারত বা পাকিস্তান যদি ধরি, তারা কিন্তু আবার 10%-এর মতো আমাদের থেকে কম শুল্ক দিয়ে ঢুকবে। কারোর কাছ থেকে বেশি আমরা প্রতিযোগিতার সম্মুখীন হব, কারোর কাছ থেকে হয়তো তুলনামূলকভাবে কম। একক পণ্য নির্ভরতা থেকে সরে আসতে না পারলে আগামীতে এমন ধাক্কা সামলানো আরো কঠিন হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। কিন্তু এটার ফলে সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ চায় হেফাজতে ইসলাম ও বিএনপি। শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এই বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি যেমন সংস্কার চায়, তেমনি আওয়ামী লীগের গণহত্যারও বিচার চায়। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি আলেম ওলামাদের ওপর নির্যাতন হয়েছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান সালাউদ্দিন। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেন বিএনপির নেতা। তিনি বলেন, বিএনপি ও হেফাজতে ইসলাম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে একমত। যাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা দায়ের করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী, এমপি এবং তার দোসরদের বিরুদ্ধে, সেই মামলাগুলোর কোনো দৃশ্যমান অগ্রগতি এখনো পর্যন্ত আমাদের সামনে নেই এবং জাতি অত্যন্ত প্রত্যাশা করে, সমগ্র জাতি উদ্গ্রীব যে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয়। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতির সামনে অনেকবার বলেছেন। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনে, জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে, যে দাবি আমরা প্রকাশ্যে করেছি, লিখিতভাবে করেছি, সরকারকে জানিয়েছি, জনগণের সামনে আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি। তারা সেই দাবি আমাদের কাছে পুনরায় উত্থাপন করেছেন। আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, তাই মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার চেয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যার সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা মনে করেন, চাপ থেকে বাঁচার কৌশল ও নিজেদের ভাবমূর্তি রক্ষায় 1,80,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের বিষয়টি আলোচনায় এনেছে জান্তা সরকার। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভা থেকে সম্প্রতি চীন সফর ও থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন। সুযোগ পেলেই আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকট সমাধানে সোচ্চার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
ফলাফল স্বরূপ শুক্রবার অফিসিয়াল ফেসবুক পোস্টে জানান এক ইতিবাচক সংবাদ। 2018 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের দেয়া 8 লাখের তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই করার কথা জানিয়েছে মিয়ানমার, দিয়েছে প্রত্যাবাসনের আশ্বাস। তবে প্রত্যাবাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। রাখাইন অঞ্চল আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় কেবল জান্তা সরকারের সঙ্গে আলোচনা করে প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না তারা। তাই রোহিঙ্গাদের ফেরাতে চাইলে দ্বিপাক্ষিক নয়, আন্তর্জাতিকভাবেই বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আরাকান অঞ্চলে কিন্তু এখন মিয়ানমারের যে সামরিক জান্তা তাদের একেবারে নিয়ন্ত্রণে নেই, সেখানে আছে আপনার আরাকান আর্মির। এখন আপনি এইটা পুরোটাই আসলে আমার কাছে মনে হয় যে মিয়ানমারের একটা হয়তো ইতিবাচক তারা ভাবমূর্তি বা একটা আলোচনা করতে চেয়েছে, তারা প্রায়ই এগুলো করে। মিয়ানমারের যুদ্ধ অবস্থা চলছে। 2018-তে যখন এই তালিকার প্রক্রিয়া শুরু হয়েছিল তখন ছিল একটা গণতান্ত্রিক সরকার। এখন সেখানে আরাকান আর্মি না সামরিক জান্তা, কার সাথে আমরা এই নেগোসিয়েশনে যাব? দ্বিপাক্ষিকভাবে যদি বাংলাদেশ এখানে সম্মত হয়ে এদেরকে পাঠানোর ব্যাপারে বলে, তখন কিন্তু ওইখানে তাদের নিরাপত্তা থাকবে কিনা সে ব্যাপারটা বাংলাদেশ সরকারকে নিশ্চিত হতে হবে। না হলে বাংলাদেশ সরকারের ঘাড়ি এটা এসে পড়বে যে আমরা যুদ্ধের মধ্যে বা নিরাপত্তাহীনতার মধ্যে থেকে ঠেলে দিচ্ছি। মিয়ানমারের এমন বক্তব্যকে কূটনৈতিক কৌশল হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ইমেজ রক্ষার পাশাপাশি সম্ভাব্য আন্তর্জাতিক চাপের বিপরীতে ঢাল হিসেবে রোহিঙ্গাদের ফেরত নেয়ার আশ্বাস দিয়ে থাকতে পারে জান্তা সরকার। আন্তর্জাতিকভাবে এটার একটা দীর্ঘস্থায়ী সমাধানের একটা প্রক্রিয়া কিন্তু অলরেডি চলমান আছে। এটাকে কাউন্টার দেওয়ার একটা জায়গা কিন্তু মিয়ানমারের এটা হতে পারে যে আমরা তো অলরেডি আমরা সমাধানের দিকে চলে যাচ্ছি বাংলাদেশের সাথে আলাপ করে, তাহলে এত কিছু দরকার কেন? এগুলো রাজনৈতিক অর্থহীন কথাবার্তা, যার কোনো আসলে সুনির্দিষ্ট লক্ষ্য না। আমি মনে করি মিয়ানমারের উচিত এবং বাংলাদেশেরও সেই বিষয়ে আলাপ করা উচিত যে ঠিক কবে নাগাদ মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়া শুরু করবে, কোন বছরে কত রোহিঙ্গা যাবে, কোন প্রক্রিয়া যাবে। সংকটের স্থায়ী সমাধানে আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদেরকেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। জুমান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কেটে গেছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের 4 মাস পর 29 এপ্রিল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। তবে 7 দিনের পরিবর্তে আয়োজন হবে 3 দিনের। হচ্ছে না প্যারেডও। মাঠ পর্যায়ে সদস্যদের মনোবল বাড়িয়ে জন আকাঙ্ক্ষা পূরণে উদ্যোগ নেয় এবারের পুলিশ সপ্তাহের লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন আয়োজন সীমিত করা ঠিক হবে না, বন্ধ করতে হবে রাজনৈতিক উদ্দেশ্যে পুরস্কার দেওয়ার চল। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠান পুলিশ সপ্তাহ আয়োজন নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। অবশেষে নির্ধারিত সময়ের 4 মাস পর এপ্রিলের শেষ সপ্তাহে হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ 2025। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় চেয়েছে পুলিশ সদর দপ্তর। 4 দিন কমিয়ে আয়োজন হচ্ছে 3 দিনের। থাকছে না পুলিশ প্যারেড, হচ্ছে না সাংস্কৃতিক আয়োজনও। পুলিশ সদর দপ্তর জানিয়েছে মাঠ পর্যায়ের সদস্যদের মনোবল বাড়িয়ে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণই এবারের পুলিশ সপ্তাহের লক্ষ্য। জনাকাঙ্ক্ষা পূরণে কি কি উদ্যোগ আরও গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচিত হবে বলে আমরা আশা করছি এবং এগুলোকেই আসলে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে পুরস্কার দেওয়ার চল থেকে বেরিয়ে আসার পরামর্শ সাবেক এই পুলিশ প্রধানের। পার্টির কাজের জন্য কিছু করেছে, অপোজিশনের পার্টি অফিস রেড করলাম, এইটা যদি হয় তাহলে সেটা অবজেকশনেবল হবে। ইলেকশন ডিউটি সাধারণত ইটস এ নর্মাল ডিউটি, এটা সময় এর জন্য আলাদা করে মেডেল দেওয়ার কিছু নাই। তবে পুলিশের বার্ষিক আয়োজন সীমিত করা ঠিক হবে না বলে মনে করেন এই আইন ও অপরাধ বিশেষজ্ঞ। যে কোনো বাহিনীর একটা বাৎসরিক একটা সপ্তাহ যদি থাকে, সেখানে নানা রকম কর্মকাণ্ড থাকবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো অবশ্যই থাকতে হবে, তাদেরও তো সুস্থ বিনোদনের দরকার আছে। বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভাবমূর্তি ফেরাতে পুলিশ সপ্তাহে জনসম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 4 বছর পর ফাইবার সেবাদাতাদের কাছ থেকে আবারও নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা। ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী DWDM মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে বিটিআরসি। শিগগিরই এ বিষয়ে জারি হবে নির্দেশনা। নতুন সিদ্ধান্তে পড়ে থাকা 86,000-এর বেশি সরকারি ফাইবার কম খরচে ভাড়া নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে মোবাইল অপারেটররা। এতে বাড়বে সরকারের রাজস্ব। শুভ খানের রিপোর্ট। মোবাইলে 4G সেবায় একজন গ্রাহক নির্ধারিত 7 Mbps গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেন্স ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন।
2012 থেকে 2021 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি দিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। ওই সময়ে সরকারি ফাইবার প্রতি মিটার মাত্র 5 থেকে 7 টাকায় ভাড়া নিত তারা। তবে 2021 সালে বিটিআরসি এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটরদের জন্য। বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনে প্রায় 17 টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের। উচ্চ খরচের কারণে 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র 35%। তবে সম্প্রতি আবারও ডিডব্লিউডিএম মেশিন আমদানি ও নিয়ন্ত্রণের অনুমতি চায় মোবাইল অপারেটররা। ছাড় দেওয়ার আশ্বাস দেয় সরকারও। এই ছাড় দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানায় ফাইবার সেবাদাতারা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বলে বাংলাদেশের উপর অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করা হয়। একজন সার্ভিস দিতে পারছে না বলে তার ব্যবসাটা আমাকে দিয়ে দাও, এটা খুবই অন্যায় একটা আচার। তবে ফাইবার প্রতিষ্ঠানের আপত্তি ধোপে টেকেনি। বিটিআরসির 293তম কমিশন সভায় ডিডব্লিউডিএন মেশিন আমদানি ও নেটওয়ার্কে বসানোর অনুমতি মোবাইল অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমরা খুব দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে। তত এফিশিয়েন্টলি নেটওয়ার্ক রান করতে পারবেন এবং আলটিমেটলি এর সুফলটা কারা পাবে হচ্ছে আমাদের সাবস্ক্রাইবাররা। শুধু তাই নয়, বিটিসিএল, রেলওয়ে সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগও দিচ্ছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটি শেষে এখনও ঢাকায় ফিরছেন অনেকে। বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে চাপ থাকলেও নেই ভোগান্তি। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আলতাফ হুসাইন, কমলাপুর রেল স্টেশনে আছেন আল আমিন তুষার, গাবতলী বাস টার্মিনালে আছেন ফারদিন মাজহার এবং সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি প্রথমে যাচ্ছে আলতাফের কাছে। দীর্ঘ ছুটি শেষে ঈদে বাড়ি ফেরা যে সকল মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকায় ফিরতে শুরু করেছে এবং তারই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলের বিশেষ করে যারা বাড়ি ফিরেছিলেন নারীর টানে তারা কিন্তু লঞ্চে করে আবারও ঢাকায় পৌঁছেছে এবং অনেকে এখনও আসছে। প্রতিমধ্যে আমরা জেনেছি যে আজ সকাল ভোর থেকে 4টা থেকে এখন পর্যন্ত দেখছি যে অন্তত পক্ষে 60 থেকে 70টি লঞ্চ কিন্তু ঘাটে নোঙর গেড়েছে এবং আমরা দেখছি প্রতিটি লঞ্চ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাত্রী আসছে এবং তারা পূর্ণ হয়ে আসলেও আসলে যাত্রীর চাপ থাকলেও আসলে আমরা দেখছি যে অনেকটা নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে কিন্তু যাত্রীরা আসছেন। সুদূর বরিশাল এবং বরিশালের অত্র অঞ্চলের দক্ষিণাঞ্চলের যেসব এলাকায় আছেন সেসব এলাকা থেকে কিন্তু ঢাকাগামী মানুষ ইতিমধ্যেই অনেকে পৌঁছেছেন এবং অনেকেই আসছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে গতকালকেও একইভাবে 120টিরও উপরে লঞ্চ কিন্তু সদরঘাটে এসছে যাত্রী নিয়ে। একইভাবে আজকেও এরকমই এর থেকে বেশি হয়তো লঞ্চ আসবে এবং বেশ কিছু বড় বড় লঞ্চ কিন্তু আমরা এই মুহূর্তে ভোর থেকে কিন্তু নগর গাড়তে দেখেছি। সুন্দরবন, সুরভি, পর্বতা সহ বেশ কিছু লঞ্চ কিন্তু আমরা দেখছি এবং তারা কানায় কানায় পূর্ণ যাত্রী নিয়ে তারা কিন্তু এসছেন। এবং একই সঙ্গে আমরা যেটি যাত্রীদের সাথে কথা বলেছি তারা বরাবরই কিন্তু বলছেন যে এবারের ঈদ যাত্রা তাদের জন্য আসলেই খুবই স্বস্তিদায়ক হয়েছে। বিগত দিনে যেমনটি আসলে খুব বেশি ভোগান্তি পোহাতে হতো সেই ভোগান্তিটা আসলে নেই। তবে সদরঘাট থেকে নিয়ে ঢাকায় প্রবেশ পথের যে রাস্তাটি সেটিতে আসলে খুব বেশি যানজট হওয়ার কারণে কিছুটা ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে বলে তারা আসলে অভিযোগ করেছেন। এই ছিল সদরঘাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। এরপর চলে যাচ্ছি কমলাপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আল আমিন তুষার। সর্বশেষ জানতে তার কাছে যাচ্ছি। এই কিশোরগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি সেটি কিন্তু ঢাকায় প্রবেশ করলো একেবারে সময় মতো, কিন্তু এই ট্রেনটি ঢাকায় প্রবেশ করেছে। এর আগেও সকাল থেকে আমরা যতগুলো ট্রেন আসলে ঢাকায় প্রবেশ করতে দেখেছি সবগুলো ট্রেনই কিন্তু একদম সময় মতো প্রবেশ করেছে এবং আমরা এর আগে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যেমন দেখেছি একইভাবে এই যে কিশোরগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি সেই ট্রেনেও আমরা শুধু মানুষের ভিড় যেমন দেখেছি ভেতরে ঠিক একইভাবে ট্রেনের ছাদেও কিন্তু মানুষজন কিন্তু এই তাদের কর্মস্থলে কিন্তু ফিরছেন। আমরা দেখেছি যে যারা যাত্রীরা রয়েছেন তারা যেমন প্রত্যেকে তাদের বাড়ি থেকে আসলে তাদের জায়গা মতো আসছেন এবং পুরুষ যাত্রীরা যেরকম রয়েছেন কর্মস্থলে ফেরার জন্য। এবং আজকে যেহেতু এবারের ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন ছিল অন্যান্য বছরগুলোর তুলনায়, সেই জায়গা থেকে অনেকেই কিন্তু সাধারণত দেখা যায় যে পরিবার একটু দেরি করে ফেরেন, তবে আজ কিন্তু আমরা দেখছি যে অনেকেই কিন্তু পরিবার নিয়েও কিন্তু ফিরছেন এবং আমরা বাচ্চা থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে যারা নারীরা রয়েছেন তাদেরকেও আমরা দেখছি এবং তাদের প্রত্যেকের মুখেই আসলে এই যে বাড়ি
বাড়িতে সবার সঙ্গে ঈদ করার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু প্রত্যেকের মুখে, যে চোখে মুখে কিন্তু স্পষ্ট। এবং একই সাথে এই যে প্রিয়জনকে ছেড়ে আবারও আসলে এই পেটের দায়ে আসলে কর্মস্থলে ফিরতে হচ্ছে, সেই যে কষ্টটা সেটাও কিন্তু লক্ষণীয়। এবং আমরা যাত্রী সাধারণের সঙ্গে যখন কথা বলছিলাম, অনেকে বলছিলেন যে আসলে এটাই বাস্তবতা। এই যে ঈদে বাড়ি যাবার আনন্দ এবং বাড়ি থেকে আবার কর্মস্থলে ফেরার যে কষ্ট, এই সবে মিলেই আসলে আনন্দটা, এবং সেই আনন্দটা সবার সাথে একসাথে ঈদ করার আনন্দটা আসলে হতো না যদি না আসলে তারা আসলে সবাই মিলে এই যে শহরে অবস্থান করতে হতো এবং শহর থেকে বাড়ি ফিরতে হতো। এরকম অবস্থা যদি না হতো তাহলে আসলে ঈদের যে আনন্দ, সেই আনন্দ আসলে তারা পেতেন না, এমনটা আসলে অনেকে বলছিলেন। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। আমরা চলে যাব সড়ক পথের খবর জানতে। সেখানে আছেন সহকর্মী ফারদাইন মাঝার। গাবতলীতে চলে যাব আমরা। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রবিবার থেকেই পুরো ঢাকা শহরে সব অফিস আদালত খুলে গেছে। এই কারণে কর্মব্যস্ত মানুষেরা তাদের পদচারণায় মুখরিত হয়েছে এই কর্মব্যস্ত নগরী। ঠিক এই কারণেই সাপ্তাহিক ও সরকারি সব ছুটির দিন মিলিয়ে দীর্ঘ ছুটি শেষে ফেরা যাত্রীদের মুখে আজকে আমরা এক প্রশান্তির ছাপ দেখতে পেয়েছি। কারণ সাধারণত এত ছুটি একসাথে দেখতে পাওয়া যায় না, তাই স্বস্তির পাশাপাশি এক ধরনের অস্বস্তির কথাও জানাচ্ছিলেন, যেহেতু অফিসে ফেরা একটা তাগিদ তাদের মধ্যে ছিল। কর্মব্যস্ত জীবনে যেহেতু তাদের ফিরতে হয়, তা ভালো লাগার একটা অনুভূতি নিয়েই তারা ফিরতে চাচ্ছেন বলে আমাদেরকে আজকে সকাল থেকে জানিয়েছেন। ছুটি যেহেতু এত বেশি পাওয়া যায় না এবং ছুটি বেশি থাকায় যাত্রাপথে এক ধরনের কম চাপই ছিল বলেই তারা জানিয়েছেন। ভোগান্তি ছাড়াই যাওয়া আসা স্বস্তির কথার অভিজ্ঞতার কথাই তারা আজকে আমাদের জানাচ্ছিলেন। এবারে এই যাত্রা ছিল গত বছরগুলোর তুলনায় এক ধরনের মসৃণ এবং সুবিধাজনক বলেই বলা যায়। তারা সেটাই প্রকাশ করছিলেন। রাজধানীর প্রবেশ মুখে তারা তেমন কোনো যানজটের সমস্যার মুখোমুখি পড়েননি এবং এই কারণে তারা ট্রাফিক পুলিশদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা। এবারের ঈদে তেমন কোনো ভোগান্তি তারা পোহাননি, কিন্তু তারা একটা অভিযোগ করেছেন যে ফিরতি পথে তাদের হচ্ছে ভাড়ার দ্বিগুণ তাদেরকে গুনতে হয়েছে, নির্ধারিত ভাড়ার দ্বিগুণ। এবং সকাল গ্রহণের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা রাজধানীর উদ্দেশ্যে আসতে শুরু করে এবং দূরপাল্লার বাসগুলো একে একে টার্মিনালে যখন নামছিল, ঠিক তখনই যাত্রীরা ক্লান্ত কিন্তু এক ধরনের শান্ত চেহারায় তারা নামছিলেন। তাদের মধ্যে একটা প্রশান্তির ভাবও দেখা যাচ্ছিল এবং তারা তাদের প্রিয়জনদের সঙ্গে আনন্দের স্মৃতিচারণের কথায় বারবার আমাদেরকে বলছিলেন। প্রিয়জনদের সঙ্গে স্মৃতিচারণের কথায় আমাদেরকে বলছিলেন এবং তারা যেহেতু এক ধরনের প্রশান্তি নিয়ে ফিরেছেন, তারপরে প্রশান্তির কথা যেহেতু বারবার বলছিলেন, কিন্তু প্রশান্তির সঙ্গে এক ধরনের অস্বস্তি কাজ করছিল দীর্ঘ ছুটির পর আবার ফিরতে। এই ছিল আমার কাছে টেকনিক্যাল থেকে ঈদযাত্রা সর্বশেষ। এখন আমরা যাচ্ছি সিরাজগঞ্জের আমার সহকর্মী রিঙ্কু কুণ্ডুর কাছে, সেখান থেকে জানবো সেখানকার বিস্তারিত। এর সাথে ঈদ উপভোগ শেষে আবারও রাজধানীতে অর্থাৎ কর্মে ফিরছে মানুষ। সেই মানুষের খবর জানাতে আমরা সকাল থেকে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডামোড় এলাকা। আমরা সকাল থেকে দেখছি যে এখানে আজকে যেহেতু ছুটি শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা দেখছি যে সকাল থেকেই যাত্রী চাপ অনেকটাই বেশি এবং যানবাহনের চাপ আসলে বাড়ছে। বেলা যত বাড়ছে সেই যানবাহনের চাপ বা যাত্রী চাপ কিন্তু আরো আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যানবাহন, যাত্রীবাহী বাস ও বিভিন্ন পরিবহন কিন্তু আসছে এবং যমুনা সেতু হয়ে রাজধানীর দিকে যাচ্ছে। এবং যাত্রীরা যেটি বলছে যে আজকে এই ঈদের ছুটি কিন্তু শেষ হয়ে এসেছে, সেই জন্য তারা কিন্তু আসলে কর্মে যোগ দিতে হবে, সেই জন্য কিন্তু আসলে তারা ফিরছে। এবং যানবাহনের চালকরা যেটি বলছে যে পর্যাপ্ত যাত্রী চাপ থাকলে পর্যাপ্ত যানবাহনের কিন্তু আসলে প্রস্তুত রাখা হয়েছে এবং সেটি আমরা আসলে লক্ষ্য করছিলাম। এবং বেলা বাড়ার সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা সেই সকল যাত্রীবাহী বাসের সংখ্যা কিন্তু আসলে ধীরে ধীরে বাড়ছে। সেই সাথে যাত্রীবাহী বাস ছাড়া আমরা দেখছি খোলা ট্রাকে বা ব্যক্তিগত পরিবহন এবং মোটর সাইকেলে করে কিন্তু আসলে অনেকেই রাজধানীতে ফিরছে। সেই খবরটি আমরা আসলে সেই চিত্রটি আসলে দেখছিলাম। এদিকে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও কিন্তু মহাসড়কে কোনো যানজট আসলে খবর পাইনি এবং যানজটে কোনো ভোগান্তি নেই এবং যানজটের ভোগান্তি ছাড়া অনেকটা স্বস্তি নিয়ে আসলে মানুষ রাজধানীতে অর্থাৎ রাজধানীতে ফিরতে পারছে, কর্মে ফিরতে পারছে। এবং চালক এবং যাত্রীরা সেটি বলছিলেন যে এই বছর যানজট বা যানজটের কোনো ভোগান্তি আসলে মহাসড়কে ছিল না। তো এই ছিল কর্মে ফেরা মানুষের সবশেষ খবর আমার কাছে। মৌলভীবাজারে অনাবৃষ্টি আর খরায় পানি শুকিয়ে গেছে হাওরে, ফেটে চৌচির ফসলি জমি। বোরো ধান চাষাবাদে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষক। উপজেলা প্রশাসন বলছে হাওর পাড়ে স্থায়ীভাবে সেচ সংকট সমাধানে সারফেস ওয়াটার ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। শুকিয়ে গেছে নদী ও ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। পানির জন্য হাহাকার করছেন মৌলভীবাজারের হাইল হাওর, কাওয়াদিঘি ও হাকালুকি হাওর পাড়ের কৃষকরা। এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত 1000 হেক্টর জমিতে বোরো চাষ হয়। কৃষকরা শুরুতেই নানা বৈরী প্রতিকূলতা কাটিয়ে জমিতে ভালো ফলনের স্বপ্ন দেখেন। তবে অনাবৃষ্টি ও টানা খরায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। পানি না পাওয়ায় বোরো ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। সেই সঙ্গে দেখা দিয়েছে নানা রোগবালাই। সার বীজ ইতা হামলা করছে লাগাইয়া আমার 2.5 লাখ টাকা খরচ হয়েছে। ওর বাদে এখন বর্তমানে তুর বাড়াইতো বাড়ানোর সময় দেখা যায় আমার ধানটা এখন চলে যায়। আজকে 4-5 মাস ধরে মেঘ নাই, ওর কারণে এখন ধান বাড়াইতো, নদীতেও পানি নাই, তখন তো আমরা খুব অসহায়। 2 কিলোমিটার দূর তো নেই আমি পানি নিছি, পানি মেশিন দিয়া বাদে আমি পানি জমিনও রাখতাম পারছি না, জমিন ফাটিয়া গেছে গিয়া। বিল ও নদীর পানি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান হাওর রক্ষা আন্দোলনের নেতাদের। দাবি থাকবে সরকার যেন এই দিক দিয়া দৃষ্টি দেয় এবং হাওরের এই সময় যেন পানি রিজার্ভ রাখার একটা ব্যবস্থা করে এবং জীববৈচিত্র্য যাতে বিনষ্ট না হয় সেই দিক দিয়েও যেন পদক্ষেপ গ্রহণ করেন। হাওর অঞ্চলে সেচ সংকট সমাধানে সারফেস ওয়াটার নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এটি বাস্তবায়ন হলে এই সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিলেট অঞ্চলে এই বৃহত্তর সেচের সমস্যা সমাধানের জন্য কিন্তু গত একনেক মিটিংয়ে একটা বড় প্রকল্প পাস হয়েছে। সেই প্রকল্পে এক্সিকিউশন পর্যায়ে চলে গেলে আমরা সারফেস ওয়াটার ব্যবহার করে আমরা এই বুরু ক্ষেতের যে সেচের যে পানির দরকার সেটা আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৬২,১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন ধরা হয়েছে 2,55,231 মেট্রিক টন চাল, যা গত বছরের তুলনায় 5,589 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, মৌলভীবাজার। অনাবৃষ্টির কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় জামালপুরে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। 3 মাস ধরে 80% টিউবওয়েলে পানি উঠছে না। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। ডায়রিয়া, নিউমোনিয়া সহ পানিবাহিত রোগের শঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পানির অপর নাম জীবন। বেঁচে থাকার প্রধান অনুষঙ্গ পানি পেতে দৈনিক যুদ্ধ করছেন সহস্রাধিক মানুষ। জামালপুর শহরের বেশিরভাগ খালবিল, পুকুর, জলাশয়, নদী নালা ভরাট করে বহুতল ভবন সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড চলছে। আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যে কোথাও নেই পানি। এতে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। সাবমার্সিবল পাম্প দিয়ে কিছু পানি পাওয়া গেলেও সাধারণ পাম্পগুলো পানি তুলতে পারছে না। শতকরা 80% টিউবওয়েলে নেই পানি। শহরের পাখালিয়া, কাচারিপাড়া, বোসপাড়া, ফুলবাড়িয়া, ইকবালপুর, মুসলিমাবাদ, মুকুন্দবাড়ি, মৃধাপাড়া, বজ্রাপুর সহ বেশ কয়েকটি এলাকায় পানির জন্য হাহাকার করছেন স্থানীয়রা। জামালপুরে ফার্স্ট ক্লাস বাসিন্দা হওয়ার পরেও অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পানির সমস্যা, আমি পানি পাই না, মাসের ভাগরতন পানি নিবার দেয় না। মানুষের বাড়ির থেকে পানি আনা লাগে, সময়ে দেয় না। স্থানীয় এলাকায় যদি একটা মোটর যদি দেয় তাহলে এলাকাবাসীর জন্য অনেক উপকার হবে। এদিকে এমন সংকটে জেলায় পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। টিউবওয়েলের পানি যদি না পাওয়া যায় এই পানিকে যেন অবশ্যই সিদ্ধ করে বা ফুটিয়ে নিরাপদ পানি পান করা হয়, তাতে পানিবাহিত যে রোগ সেই রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারব। জেলার পানি সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দুর্ভোগে থাকা বাসিন্দারা। সময় সংবাদ, জামালপুর। ঈদের ছুটি শেষে ইপিজেড সহ রাজধানীর আশপাশের শিল্প কারখানাগুলোয় ফিরছেন শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ায় ঢাকা রপ্তানিকরণ অঞ্চলের নতুন জোন এলাকায় আছেন সহকর্মী মোজাফর হোসেন জয় এবং গাজীপুর চৌরাস্তায় আছেন মেহেদি হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়া শিল্পাঞ্চলে একটি উৎপাদনমুখী কারখানায়। সকাল যখন 7টা নিউজে দেখাচ্ছিলাম যে মূলত ইপিজেড এলাকায় কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু পায়ে হেঁটে গাড়িতে করে যথাসময়ে কিন্তু কারখানায় পৌঁছেছে এবং তার উৎপাদন কাজে যোগ দিয়েছে। ইতিমধ্যেই যতটুকু কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তা হচ্ছে যে মূলত শ্রমিকরা সন্তোষজনকভাবেই কাজে যোগ দিয়েছে। যদিও শ্রমিকদের কাজে যোগ দেওয়ার সংখ্যা 100% নয়, 99% বা 98% শ্রমিক কারখানাতে কাজে যোগ দিয়েছে এবং উৎপাদন ব্যবস্থা যথেষ্ট ভালোভাবে তারা শুরু করেছে। শ্রমিকরা বলছেন যে
একটি স্বস্তির ঈদ কাটিয়ে মূলত তাদের কর্মজীবনে ফিরে এসে কারখানাতে কাজে যোগ দিতে পেরে তারা অত্যন্ত খুশি এবং বেজায় খুশি। কারখানা কর্তৃপক্ষ বলছেন দীর্ঘ একটি ছুটির পর উৎপাদন কাজ যেহেতু শুরু হয়েছে সেহেতু এখন তারা দেখছেন যে উৎপাদন কাজ কতদূর এগিয়ে নেওয়া যায়। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, মূলত আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ইপিজেড সহ শিল্পাঞ্চলে প্রায় 1800 কারখানা রয়েছে, যার অধিকাংশই আজকে খুলেছে, অল্প কিছু কারখানা বন্ধ রয়েছে। যদিও বিজিএমই এবং বিকেএম এর আওতাভুক্ত কারখানাগুলো ওর মধ্যে কিছু অংশ বন্ধ রয়েছে। আর ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নতুন জুনে এবং পুরাতন জুনে কিন্তু কারখানা চালু রয়েছে, সবগুলো কারখানাতেই উৎপাদন শুরু হয়েছে। মূলত আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি মূলত আশুলিয়া শিল্পাঞ্চলের একটি কারখানা, উৎপাদনমুখী শিল্প কারখানা। এই শিল্প কারখানা কর্তৃপক্ষ বলছেন যে মূলত তারা সকাল থেকেই 8টা থেকেই কারখানায় চলে আসে এবং আসার পরই শ্রমিকরা প্রত্যেকের সাথে সৌজন্য মত বিনিময়ের শেষে কিন্তু তারা যথাসময়ে কাজে যোগ দেয় এবং কাজে যোগ দিয়ে কিন্তু উৎপাদন ব্যবস্থা শুরু করেছে এবং উৎপাদন চলছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে আশুলিয়া শিল্পাঞ্চল এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে লাখ লাখ শ্রমিক কাজ করে, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ায় শ্রমিকরা কিন্তু বৃষ্টিতে ভিজে অথবা কাদা মারিয়েই কিন্তু মূলত কাজে যোগ দিয়েছে এবং তারা বলছেন যে মূলত পরিবহন সংকট ছিল, যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে তাদের কাজে যোগ দিতে। তবে তারা উৎপাদন কাজ যথাসময়ে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। তো শিল্পাঞ্চলের আরও খবর এবং গার্মেন্টস কারখানার আরও খবর জানতে আমরা চলে যাব গাজীপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আর লম্বা ছুটি কাটিয়ে আসলে গাজীপুরের গার্মেন্টস কারখানাগুলো কিন্তু উৎপাদনে ফিরেছে। আমরা দেখেছি আজ সকাল 8টা নাগাদ কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠান যেগুলো খোলা হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কর্মীরা ভেতরে প্রবেশ করেছেন এবং খুব স্বাচ্ছন্দ্যে তারা ঈদ উদযাপন শেষ করে কিন্তু এখানে এসেছে। বিশেষ করে একটু জানিয়ে রাখি যে মূলত 28 তারিখ, গত মাসের 28 তারিখ যে প্রতিষ্ঠানগুলো ছুটি দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে খোলা হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 28 তারিখে কিন্তু মোট প্রায় 1450 এবং 1450টি প্রতিষ্ঠান কিন্তু বন্ধ দেওয়া হয়েছিল। 8 থেকে 9 দিন ছুটি কাটিয়ে সেই প্রতিষ্ঠানগুলো আজকে কিন্তু খোলা হয়েছে এবং যারা আসলে কাজে ফিরেছেন আমরা তাদের সাথে কথা বলেছি। এবার খুব স্বাচ্ছন্দ্যে তারা ঈদ উদযাপন করেছেন। তারা লম্বা ছুটি পেয়েও খুশি, আনন্দে পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করে সেই এক প্রকার খুশি মনেই কিন্তু তারা আসলে কাজে যোগ দিয়েছেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে যেসব প্রতিষ্ঠান খোলা হয়নি সেগুলো কিন্তু আগামীকাল এবং পরশু এই দুদিনের মধ্যেই কিন্তু খোলা হয়ে যাবে, অর্থাৎ আগামী দুদিনের মধ্যেই এই গাজীপুরের যত গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে যেগুলো খোলা রয়েছে সেগুলো কিন্তু আসলে আবারও উৎপাদনে যাবে। একটু বিশেষ করে এই যে এই অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু বর্তমানে এই গার্মেন্টস প্রতিষ্ঠানকে ঘিরে। সেই প্রতিষ্ঠানগুলো যখনই আসলে খোলা হবে তখনই যেরকম নগরে প্রাণচাঞ্চল্য ফিরে, তেমনি কিন্তু আসলে প্রতিষ্ঠানগুলোতেও যেমন আগের মতো আসলে পুরোরূপে ফিরে আসে। আমরা কথা বলেছিলাম আসলে গার্মেন্টস কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে, তারা যেমনটি বলছেন যে এই ছুটিতে আসলে কর্মীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে, এবার যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল আসলে বেতন বোনাস নিয়ে, সেগুলো নিয়ে কিন্তু তারা সেই আতঙ্ক কেটেছে এবং প্রতিষ্ঠানের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপর হামলাও ভাঙচুর হয়েছে। তবে তারা এটি কখনোই কাম্য নয়। তারা যেমনটি বলছেন যে শ্রমিকদের মধ্যে যে আতঙ্ক ছিল সেটি কিন্তু এখন কিছুটা শান্ত এবং বেশ স্বচ্ছ পরিবেশেই কিন্তু তারা তাদের এই উৎপাদন কার্যক্রম চালু করেছে। তো গাজীপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। মার্চের শেষ সপ্তাহে শেরপুরের ঝিনাইগাতির শালবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভানোর চেষ্টা করলেও এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। এতে গাছের সঙ্গে পুড়ছে বিভিন্ন বনজ প্রাণী ও কীটপতঙ্গ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের, যদিও বন বিভাগের দাবি আগুন লাগলেই নিভানো হচ্ছে। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, বাবু চক্রবর্তীর ছবির রিপোর্ট। বনের ভেতরে জ্বলছে আগুন, পাতায় লাগা আগুনে পড়ছে ছোট গাছসহ লতাগুলো। শেরপুরের ঝিনাইগাতির সীমান্ত সড়কের দুই দিকে শালবন। মার্চের শেষ সপ্তাহে বনের ঝরা পাতায় আগুন লাগে। এরপর থেকে সে আগুন ছড়িয়ে পড়ছে বনের বিভিন্ন এলাকায়। এতে পাতা ও গাছের সঙ্গে পড়ছে বিভিন্ন বনজ প্রাণী ও কীটপতঙ্গ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এলাকাবাসী বলছেন আগুন নেভাতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বনের যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, বন বিভাগ দেখভাল ঠিক মতো করতেছে না। কিছু দুষ্কৃতিকারী আছে যারা এই পাহাড়কে পুঁজি করে
ব্যবসা করে এবং এই পাহাড়কে ধ্বংস করা পায়তারা করতেছে, তারাই মূলত এই পাহাড়ে আগুন দেয়। আমরা চাই যেগুলো যাতে পুরা না যায় পাহাড়টা, এটাই আমরা চাই। বনে আগুন লাগার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের। গাছগুলা পুড়ে যাচ্ছে, ছোট ছোট চারাগুলা পুড়ে যাচ্ছে, মাটিগুলো আগলা হয়ে যাচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে তো আমাদের এই বন ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। এই অপকর্মগুলো যারা করে তাদের ধরে যদি শাস্তির আওতায় আনা যায়, তাহলেই বনে আগুনের এই প্রবণতাটাকে রোধ করা সম্ভব হবে। এখনো আগুন পুরোপুরি নির্বাপন করা না গেলেও বন বিভাগের দাবি আগুন লাগালে নেভানো হচ্ছে। বনজীবী আছে তারা এবং টুরিস্টদের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটার সাথে সাথেই আমরা গিয়ে আগুনটা নিভিয়ে ফেলছি। বন বিভাগের তথ্য মতে শেরপুরের ঝিনাইগাতিতে প্রায় ৯,০০০ একর বনভূমি রয়েছে। সময় সংবাদ, শেরপুর। সকালের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপে হাজার হাজার মানুষ বাড়তি শুল্ক আরোপের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। ওয়াশিংটন, লন্ডন ও প্যারিসের এই প্রতিবাদ কর্মসূচি শুল্ক নীতির গভীর এবং ব্যাপক প্রভাব জানান দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুল্কের নামে শাসন নয়, এই বার্তা পৌঁছাতেই বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ন্যাশনাল মলে ট্রাম্প বিরোধী প্রতিবাদে অংশ নেয় ১৫০টির বেশি সংগঠন। ওয়াশিংটন ছাড়াও নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন অসংখ্য মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, শুল্ক নীতির আড়ালে ট্রাম্প প্রশাসন তাদের কর্তৃত্ববাদী রূপের বাস্তবায়ন করার চেষ্টা করছে। প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন বিজ্ঞানী, শিল্পী, শিক্ষক, এমনকি সাধারণ গৃহিণীও। তাদের মতে এই শুল্ক নীতি শুধু আন্তর্জাতিক সম্পর্ক নয়, খাদ্য, প্রযুক্তি ও জ্বালানির দামকেও প্রভাবিত করছে। I believe Donald Trump is trying to tear our country down. আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি যা কিছু করছেন তা যুক্তরাষ্ট্রের উন্নতির জন্য নয়। তিনি আমাদের অবকাঠামো ধ্বংস করছেন, আমাদের সরকারের প্রতিটি দফতরকে ধ্বংস করছেন এবং এখন তিনি আমাদের অর্থনীতি ধ্বংস করছেন। তিনি আমাদের সব মিত্রদের সরিয়ে নিচ্ছেন। আমরা এখন বিশ্বের কাছে এক অভিশাপ। Taking away all of our allies. We're a pariah in the world. ট্রাম্প বিরোধী এই বিক্ষোভের জোয়ার ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে ব্যানার হাতে জড়ো হয়েছেন প্রায় ২০০ প্রতিবাদকারী, যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতি যা বিশ্ব বাণিজ্যের ওপর একতরফা হস্তক্ষেপ বলে মনে করছেন তারা। একই দিনে প্যারিসের রাস্তায়ও দেখা গেছে শত শত মানুষকে। তারা জানান ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং ইউরোপের অর্থনীতির জন্যও ধ্বংসাত্মক। জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও বার্লিনেও একই রকম প্রতিবাদ হয়েছে। তবে সমালোচনার বিপরীতে ট্রাম্পের সমর্থকরা বলছেন এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। যুক্তরাষ্ট্রকে আবার স্বনির্ভর করতে চান ট্রাম্প, এমনটাই দাবি তাদের। বিশ্বজুড়ে যখন সহনশীল বাণিজ্য নীতির প্রয়োজন, তখন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ নতুন বিভাজনের সূত্র হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এই নীতির প্রতিবাদ তাই শুধু রাজনৈতিক নয়, বরং এক বৈশ্বিক প্রতিরোধে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভকারী বাংলাদেশিদের মধ্যে আরও অনেকে আটক রয়েছেন বলে জানা গেছে। সাধারণ ক্ষমার আওতায় ১৮৯ জন দেশে ফেরত এলেও অনেক বন্দীর ভাগ্য এখনও অনিশ্চিত। এর মধ্যে কারো কারো সাজা চূড়ান্ত বলেও জানা গেছে। আমিরাতে বন্দী থাকা প্রবাসী শহীদুল আমিন মুন্নার গ্রামের বাড়ি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। একজন শহীদুল আমিন মুন্না দেশে আসার সময় আবুধাবি বিমানবন্দরে আটক হন তিনি। ৬ মাস অতিবাহিত হলেও এখনো মুক্তির কোনো সম্ভাবনা নেই। ভাগ্য ঘুরানোর আশায় ২০২১ সালে আবুধাবিতে যান চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কুদুরখিলের মুন্না। ২ সন্তানের বাবা মুন্না ৪ বছর পর দেশে ফেরার জন্য রওনা দিলেও বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে তাকে আবুধাবি বিমানবন্দর থেকে আটক করা হয়। তখন থেকে আল সদর কারাগারে বন্দী তিনি। ছেলের এমন বন্দী দশায় ভেঙে পড়েছেন তার বাবা ইয়াকুব নবী। স্বামীর প্রতীক্ষায় ২ সন্তান নিয়ে প্রহর গুনছেন স্ত্রী তানিয়া আমিনও। কেন দুনিয়া যায় জশাল্লার এই যে মতন কোনো মতে দুনিয়া যায় করি কোন কমছে অসিন্দে সিন্দে তো এখন লোক ধরি। ঈদটা ঈদের মতো বলবো না, ঈদটা একটা মৃত বাড়ি যেরকম
একটা মানুষ হারাই গেলে যেরকম আমাদের ঘরের পরিস্থিতি ঠিক তদ্রুপ এরকম। ওনারা বলতেছে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদেরকে বের করা। আমরা অনুরোধ করতেছি আমার পরে মানে ডক্টর ইউনূস মানে আবেদন করতে পারেন মানে আবুধাবি সাহেবের কাছে মানে এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর বন্দীদের তালিকা সহ তাদের মুক্তির জন্য আবেদন করেছেন বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফেরত আসা রায়হান মিয়া। আবুধাবির জেলে এখনো 20 জনের বেশি বাংলাদেশি বন্দী রয়েছেন বলে জানা গেছে। তাদের অতি দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারি হস্তক্ষেপের দাবি জানান স্বজনরা। আবুধাবির জেলে এখনও ধারণা করা হচ্ছে 20-এর অধিক বাংলাদেশি বন্দী রয়েছেন। তাদের পরিবার চাচ্ছেন তারা যেন সরকারি হস্তক্ষেপের মাধ্যমে খুব দ্রুতই দেশে ফিরে আসুক। শোয়েব কবির, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলতে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত রিশাদ হোসেন। পিএসএলে দারুণ কিছু করার অপেক্ষায় তিনি। সেরা পারফর্ম করতে দক্ষতার উন্নতির সঙ্গে জোর দিয়েছেন মানসিকতা দৃঢ় করতে। পরামর্শ নিয়েছেন জ্যেষ্ঠ সহকারী কোচ সালাউদ্দিনের কাছ থেকেও। আর এখান থেকে নেয়া অভিজ্ঞতা পাকিস্তান সিরিজে কাজে লাগাতে চান রিশাদ হোসেন। এর আগেও রিশাদের ডাক এসেছিল বিদেশি লিগে, ছাড়পত্র না মেলায় খেলা হয়নি বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে। অবশেষে তার স্বপ্ন পূরণ হওয়ার পথে, খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে। বিপিএল চলাকালীনই সুখবর পেয়েছিলেন এই লেগি। গ্রিন সিগন্যাল আগে দিয়ে রেখেছিলেন ফরচুন বরিশাল সতীর্থ পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। তার লাহোর কালান্দাজ দলই রিশাদ। তবে শঙ্কা ছিল এনওসি পাওয়া নিয়ে। বিসিবি তাকে ছেড়েছে পুরো মৌসুমের জন্য। এবার এই লিগে দারুণ কিছু করার অপেক্ষায় টাইগার ক্রিকেটার। প্রথমে আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে, তো এর চেয়ে বড় মানে আমার কাছে মনে হয় না যে আমি এর থেকে বড় খুশি আর কি যে যাচ্ছি ইনশাল্লাহ। তো ভালো করার চেষ্টা করব, টুর্নামেন্টটা চ্যাম্পিয়নে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। রিশাদের সামনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়া নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ এটা। বিশ্বসেরা ক্রিকেটারদের সামনে ভালো করলে সুযোগ আসবে আরও অনেক লিগে। তাই আসন নিয়ে খুব সিরিয়াস রিশাদ। পরামর্শ নিতে ছুটে গেছেন জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনের কাছেও। পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের সম্বন্ধে ধারণা আছে, তো অতটুকু নিয়ে কাজ করতেছি যে কে কোন জায়গায় ভালো খেলে না খেলে এইসবই আর। কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার কিছু নাই, জাস্ট ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব এবং দলের যেটা প্রয়োজন ওটা দেওয়ার চেষ্টা করবো। স্যার জাস্ট বললো যে পিএসএল মানে আমি চাই যে অনেক ভালো যাক, তো আমি বললাম ইনশাল্লাহ স্যার চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে। তো স্যার বললো কথা হবে মাঝে মাঝে এবং টুর্নামেন্ট শেষে ভালো কিছু দেখতে চাই। পিএসএল শেষে পাকিস্তান যাবে বাংলাদেশ, খেলবে টি20 সিরিজ। পিএসএল থেকে পাওয়া অভিজ্ঞতা সেই সিরিজে কাজে লাগাতে চান রিশাদ। পিএসএলে যাচ্ছি, এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায়। ডিপিএলে মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলেই পাকিস্তানের পথ ধরবেন রিশাদ। আর আগামী মেতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল, খেলবে 5 ম্যাচের টি20 সিরিজ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। ইতিবাচক সাড়া পাওয়ার আশা। মার্কিন পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর চিন্তা। ঈদ উদযাপন শেষে এখনও রাজধানীমুখী অনেকে। লঞ্চ, টার্মিনাল, রেল স্টেশনে নেই ভোগান্তি। অফিস আদালত খুলছে আজ। পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য শুরু। এবং রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় শুধু জান্তা সরকারের সঙ্গে আলোচনায় প্রত্যাবাসনের সম্ভাবনা কম, মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে এই সমাধানের পরামর্শ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।